এখান থেকেই দেশ পরিচালনায় সব ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন বঙ্গবন্ধু। একতলায় জাদুঘরটির প্রথম কক্ষে ছবির মাধ্যমে ইতিহাস তুলে ধরা হয়েছে। বাড়িতে ঢুকলেই চোখে পড়বে একটি অভ্যর্থনা কক্ষ। এর পাশের কক্ষটি ছিল শেখ মুজিবুর রহমানের পড়ার ঘর। এখান থেকেই ৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু। নিচতলায় রয়েছে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের রান্নাঘর। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলে প্রথমেই চোখে পড়বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কক্ষ। এর পাশে রয়েছে একটি বসার ঘর। এখানেই পরিবার নিয়ে একসঙ্গে বসে টেলিভিশন দেখতেন বঙ্গবন্ধু। পাশের ডাইনিং টেবিলে বেগম মুজিবের হাতে তৈরি করা আচার আজও সংরক্ষিত আছে। বসার ঘরের পাশেই বঙ্গবন্ধুর শোবার ঘর। এ ঘরের চারপাশে অসংখ্য গুলির চিহ্ন। ৭৫-এর ১৫ই আগস্ট ভোরে এ ঘরেই বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এবং শেখ কামাল ও শেখ জামালের ২ নববধূ সুলতানা কামাল ও রোজি জামালের মরদেহ পড়েছিল। একটু সামনে এগুলেই বাড়ির মূল সিঁড়ি, জাতির পিতাকে হত্যাকাণ্ডের স্থান। ১৯৭৫-এর ১৫ই আগস্ট রাতে ঘাতকরা জাতির জনককে হত্যা করে ঠিক এই সিঁড়ির গোড়ায়। এখানেই পড়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গুলির চিহ্নগুলো আজও ধারণ করে আছে সিঁড়ির প্রতিটি স্তর। সিঁড়ির পাশেই বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার কক্ষ। কারাগারে থাকা অবস্থায় এই কোরআন শরীফটি পড়তেন বঙ্গবন্ধু। এ কক্ষেই ১৫ আগস্ট রাতে ঘাতকদের বুলেটে বিদীর্ণ বঙ্গবন্ধুর পাজামা, শেখ রাসেলের শার্ট সংরক্ষিত। শেখ জামালের কক্ষেও বুলেটের চিহ্ন স্পষ্ট। দোতলায় রয়েছে একটি বড় বেলকনি। এখানে দাঁড়িয়েই বঙ্গবন্ধু নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়াতেন। তৃতীয় তলার এ কক্ষেই থাকতেন শেখ কামাল। এর সাথে বঙ্গবন্ধুর ব্যক্তিগত আলোচনার ঘর। এ কক্ষে বসে দেশি বিদেশি অতিথিদের সাথে সাক্ষাৎ করতেন বঙ্গবন্ধু। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে ১৯৮১ সাল পর্যন্ত এ বাড়িটি সিলগালা করে রাখা হয়। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে ঐতিহাসিক এ বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেন। জাদুঘরটি উদ্বোধন করা হয় ১৯৯৪ সালের ১৪ই আগস্ট। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা।